অনেকে গালমন্দ করবেন, সেটা আমার জন্য অনেক উপহার হিসেবেই মনে করব। আমি আজকে কোনো সমস্যা নিয়ে অ্যাড্রেস করব না। হেডমাস্টার আছেন কি নেই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পদ খালি আছে কি নেই, আপনার স্কুলে বিল্ডিং আছে কি নেই, আপনার স্কুলের বাউন্ডারি আছে কি নেই, এগুলো নিয়ে আজকে আমি কোনো অ্যাড্রেস করব না। আমি বলবো আপনাদের অস্তিত্ব কিন্তু নড়বড়ে হয়ে গেছে। আপনারা কি আপনাদের অস্তিত্ব বাঁচাবেন, না স্কুলের বাউন্ডারি আর বিল্ডিং নিয়ে টানাটানি করবেন? কোনটা? না আপনাদের শিক্ষক সমিতির নেতা হওয়ার জন্য দৌড়াবেন? কোনটা? আমার কাছে মনে হয় যে রাখেন আপনার শিক্ষক সমিতি, রাখেন আপনার বিল্ডিং, রাখেন আপনার বাউন্ডারি ওয়াল, আপনার অস্তিত্ব রক্ষা করা আপনার দায়িত্ব এবং কর্তব্য, নাকি? সত্য বলেছি? আজকে কিন্তু আপনারা অস্তিত্ব সংকটে। একটা সময় ছিল আমি প্রাথমিক স্কুলে পড়া একজন ছাত্র, প্রাথমিক স্কুলে পড়েছি, সরকারি প্রাথমিক স্কুল বাসাইল গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, স্বাধীনতার আগে, স্বাধীনতার বহু আগে। হাই স্কুলও শেষ করেছি স্বাধীনতার আগে। আজকে স্বাধীনতার পরপরই লক্ষ্য করেছি যে মানুষটার চাকরি হয় না, যে মানুষটা খুব টেনে টুনে এসএসসি বা এইচএসসি পাশ করেছে, চাচা আছে, মামা আছে, খালু আছে, তাদের ধরে টরে প্রাথমিক স্কুলে একটা মাস্টারি নিয়েছে, কারণ মাস্টারি নিলেই বেতন আছে, সংসারটা ঠিক মতো চলে, এবং তাই চলেছে। কিন্তু স্কুলটা কোথায় গেছে, স্কুলটা কোথায় যাচ্ছে, ওই শিক্ষক সেই চিন্তাটা কখনো করে নাই। আমি টেনে টুনে এসএসসি করেছি, টেনে টুনে এইচএসসি করেছি, এখন চাকরিটা পেয়েছি। এই স্কুলের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে টিচিং দেবার জন্য আমার যেটুকু বেশি পড়াশোনা করা দরকার আমি ঘরে সেটা করি। বেতন তো সরকার দেয়, গরিবানা হলেও তো দেশটাই তো গরিব, তাই না? গরিবানা হলে তো আমার সংসারটাও চলছে। তাহলে আমার ক্লাসের ছেলেদের কিভাবে ভালো পড়াশোনা দেয়া যায়, তাদের কিভাবে মেধাবী করে গড়ে তোলা যায়, সেই চিন্তাটা আমি করি। কিন্তু না, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রাথমিক স্কুলগুলোতে আমাদের শিক্ষক মণ্ডলী সেই চিন্তাটা করেন নাই, আর করেননি বলেই আজকে গড়ে উঠেছে ছাতার মতো কিন্ডার গার্ডেন। ওঠেনি? এবং কিন্ডার গার্ডেনে আপনাদের প্রাইমারির চেয়ে ভালো লেখাপড়া হয়। গড়ে উঠেছে ইংলিশ স্কুল, প্লে গ্রুপ থেকে নার্সারি, নার্সারি থেকে ক্লাস 10, ক্লাস 10 থেকে ও লেভেল, এ লেভেল। গড়ে উঠেনি? উঠেছে। এবং সেখানেও আপনাদের চেয়ে ভালো লেখাপড়া হয়। আজকে আপনারা শুনে অবাক হবেন, অথবা অবাক হবেন না, আপনারা জানেন এই যে মাদ্রাসাগুলো, আপনারা তো সরকারি স্কুলে স্কুলে যান আর না যান, পড়াশোনা করান আর না করান, মাস গেলে একটা বেতন আছে সরকারের, আছে না? আছে। এবং আফটার রিটায়ারমেন্ট পেনশন আছে, গ্র্যাচুইটি আছে, আছে না?
কিন্তু বলুন তো, মাদ্রাসায় কি কোনো সরকারি বেতন আছে? নাই। কোনো পেনশন নাই, গ্র্যাচুইটি নাই। আজকে মাদ্রাসার গুলোতে আপনাদের যে অনেক ভালো লেখাপড়া হয়, আপনি অবাক হয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্ট এখন মাদ্রাসার। কই, তারা তো সরকারের কোনো অনুদান পায় না। প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক মনে করে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মনে করে একে উচিত শিক্ষা দেয়া আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমার আমানত। এটা মনে করে সরকারি বেতন ছাড়াই নানানভাবে যে সহযোগিতা পায়, সেখান থেকেই সামান্য কিছু কিছু বেতন পায়। আর বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষা দেয়, ওখান থেকে কিছু পায়। অনেক টেনে টুনে তার সংসার চলে। অথচ মাদ্রাসায় এত সুন্দর লেখাপড়া হয় যে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে মাদ্রাসা শিক্ষকদের, মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রের সংখ্যা, ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য। কিন্ডারগার্টেন থেকে পাশ করে যারা উপরে উঠেছে তাদের সংখ্যা উল্লেখযোগ্য। যারা ইংলিশ স্কুল থেকে পাশ করেছে, ওই প্লে গ্রুপ, নার্সারি এবং ক্লাস 1 থেকে ক্লাস 10, তাদের সংখ্যা উল্লেখযোগ্য। আপনাদের সংখ্যা যদি বলতে চাই যে প্রি প্রাইমারিতে ছাত্রছাত্রীরা কি শিখেছে, তারা উপরে উঠে কজন বিশ্ববিদ্যালয়ে মানে দরজায় ঢুকতে পেরেছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। আমি কেন বলেছি যে আপনাদের অস্তিত্বে টান পড়েছে? কারণ একটা সময় ছিল ইংলিশ স্কুল ছিল না, পাকিস্তানের আমলে আমরা দেখেছি। কিন্ডারগার্টেন ছিল না, মাদ্রাসা ছিল না। আমরা মক্তবে পড়েছি, মাদ্রাসা না, মক্তব। মসজিদের ভেতরে মক্তব থাকতো। এই প্রাইমারি থেকে হাই স্কুলে যেত, হাই স্কুল থেকে ইউনিভার্সিটিতে যেত। এখন কিন্তু আস্তে আস্তে প্রাইমারি শিক্ষাটা এত নিম্নমানের হয়ে গেছে, এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তাহলে অস্তিত্ব টান পড়েছে না? আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এখন পার্লামেন্টে আলোচনা হয় প্রাইমারি নিয়ে না, ইবতেদায়ী নিয়ে। প্রাইমারি নিয়ে না, ইবতেদায়ী নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়। সিনিয়র মাদ্রাসা নিয়ে, হাই স্কুল নিয়ে না। অস্তিত্বে টান পড়েছে না? পড়েছে। কাজেই ভুলে যান আপনার বিল্ডিং কি আছে। কই মাদ্রাসার, ওরা তো সোনের ঘরে তালাই দিয়ে, বেড়া দিয়ে কোন রকমে তারা ক্লাস করে। তারপরেও তারা কি করে মেধাবী সন্তান জন্ম দিতে পারে? তাদের ছাত্রছাত্রীরা এরপরের স্টেপে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। আপনাদের সন্তান সন্ততিরা একেবারে লজ্জাজনক, হাতে গোনা অথবা যাই না। অতএব আমি বলবো না যে সরকারের বেতন নেন, ঠিক মতো লেখাপড়া করান, তা বলবো না। বলবো আপনাদের উপরে জাতির অনেক দায়িত্ব আপনাদের কাঁধে। আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক আপনারা ভুলেই গেছেন অথবা জানেনই না যে টিচারদের আবার পড়াশোনা করতে হবে কি। হ্যাঁ, একটা ছাত্র প্রাইমারি, সে যদি বাড়িতে 1 ঘন্টা পড়ে, আপনাকে 4 ঘন্টা পড়তে হবে। যে কোনো ভালো শিক্ষক ছাত্রের চেয়ে কিন্তু বাড়িতে বেশি পড়াশোনা করে, যে আগামী কালকে যেন আমি ঠিক মতো পড়া ধরতে পারি, এবং সে যেন ওই দিন যদি উত্তরটা না দিতে পারে, যেন পড়াটা পরে শিখে আসে। আপনাদের উপরেই কিন্তু নির্ভর করছে প্রাইমারি স্কুলের
এই শিক্ষা ব্যবস্থাটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে? তাহলে কিন্তু জাতির ভাগ্যে অনেক দুর্দশা আছে, অনেক দুর্দশা আছে। আপনাদের এই যে যারা উপস্থিত হয়েছেন, শুধু তারা নয়, তারা তো মাত্র এখানে 2 জন এসছেন, হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আপনাদের তো স্কুলে আরো অনেক টিচার আছে। আমাদের শিক্ষা ব্যবস্থার 2-1টি কথা আপনাদের সামনে বর্ণনা করি। এক সময় 2001-2006 পিরিয়ডে বিএনপি শাসনামলে ছিল। তখন আমি একটা কলেজের কিছু দিনের জন্য সভাপতি ছিলাম, হতিয়া ডিগ্রি কলেজ। সেখানে দেখেছি হতিয়া ডিগ্রি কলেজে আমার যতটুকু মনে পড়ে সর্বমোট ছাত্র 34 জন, শিক্ষক 36 জন। অর্থাৎ কলেজটাই হয়েছে কিছু লোকে রুটি রুজির জন্য, লেখাপড়ার জন্য না। এই যদি শিক্ষা ব্যবস্থার অবস্থা হয়, একটা গল্প আছে। একজন স্কুল ইন্সপেক্টর একটা স্কুলে হেডমাস্টারকে নোটিশ দিয়েছে, আপনার স্কুল পরিদর্শনে আসব। আপনারা হয়তো বা কেউ কেউ জানেন গল্পটা। স্কুলের হেডমাস্টার বলছে, জি স্যার, জি স্যার, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। বলে অমুক দিন আসবো, ছেলে পেলেদেরকে একটু বলে রাখবেন। তো ছেলে পেলেদের বলছে, স্কুল ইন্সপেক্টর আসবে, আপনারা সবাই, তোমরা সবাই ভালো কাপড় চোপড় পরে আসবে, ভালোভাবে আসবে। তো যথারীতি স্কুল ইন্সপেক্টর ওই স্কুলে গেছে। হেডমাস্টার তাকে বলছে, স্যার স্যার আসেন, স্যার আসেন, স্যার চা নাস্তা খান আগে, আমার ছেলেরা তাদের স্ব ক্লাসে আছে। বলে চাটা পরে খাই, আগে দেখি আপনার একটা ক্লাসে যাই, দেখি ছেলেরা কেমন লেখাপড়া করছে। একটা ক্লাসে গেছে, সেখানে একজন টিচার পড়াচ্ছে, হেডমাস্টার সাথে গেছে, ঢুকেছে। যথারীতি ওই টিচার সাথে পরিচয় করে দিয়েছে, টিচার সালাম দিয়েছে, ছাত্ররাও তাকে সালাম দিয়েছেন। স্কুল ইন্সপেক্টর জিজ্ঞেস করেছে, তোমরা তো পড়াশোনা ঠিক মতো করো? জি স্যার, জি স্যার, আমরা পড়াশোনা ঠিক মতো করি। বলে তোমাদেরকে একটা ইতিহাসের প্রশ্ন করব? বলে জি স্যার, করেন স্যার, করেন স্যার। তখন বলে যে, বলো তো ইতিহাসের প্রশ্ন, সোমনাথের মন্দির কে লুট করেছিল? সকল ছাত্ররা সমস্বরে দাঁড়িয়ে গেছে, স্যার আমরা লুট করি নাই, স্যার আমরা লুট করি নাই স্যার। ইন্সপেক্টর তো শুনে অবাক, এ বলে কি? আমি জিজ্ঞেস করলাম ইতিহাসের প্রশ্ন, এরা বলে আমরা লুট করি নাই স্যার, আমরা লুট করি নাই স্যার। এই কি লেখাপড়া? কি মাস্টার সাহেব এই পড়াশোনা করান? বলে বিশ্বাস করেন স্যার, আমি সত্যি বলছি, আমার ছেলেরা বড়ই ভালো, এরা সোমনাথের মন্দির লুট করে নাই। বুঝলো মাস্টারের পড়াশোনা। হেডমাস্টারকে বলল, দেখছেন আপনার টিচারের অবস্থা, আসেন আপনার অফিসে। অফিসে আসলো, কি হেডমাস্টার সাহেব এই কি আপনার পড়াশোনা? হেডমাস্টার বলে, স্যার একেবারে ঠিক বলেছে স্যার, সত্যি আমার ছেলেরা এত ভালো, এরা সোমনাথের মন্দির লুট করে নাই। হেডমাস্টার বলে, কি রে হেডমাস্টার, মানে যাহা স্কুলের ছেলে মেয়েরা তেমনি স্কুলের ওই ক্লাস টিচার, তেমনি হেডমাস্টার গেছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে, স্যার অমুক স্কুলে গিয়েছিলাম, গিয়ে পরিদর্শন করলাম, সব ফিটফাট, ভেতরে স্যার পুরোটাই সদরঘাট। বলে আপনার কথা বুঝতে পারলাম না। বলে কেমন লেখাপড়া হয়? আমি একটা ইতিহাসের প্রশ্ন জিজ্ঞেস করলাম যে সোমনাথের মন্দির লুট করেছিল কে? সবাই বলে হেডমাস্টার সহ তারা লুট করে নাই, আর তার ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরাও লুট করে নাই। ওই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বলে,
ইন্সপেক্টর সাহেব, আপনি বড়ই ক্যাচাল করেন, আপনাকে নিয়ে বাঁচি না। বলে কেন স্যার? বলে ওরা সবাই ঠিক বলেছে, স্কুলটার অনেক সুনাম, ওরা কেন লুট করতে যাবে? বুঝেন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, আপনাদের প্রাইমারির শিক্ষা ব্যবস্থা যদি ওইখানে যায়, এক সময় প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটা যদি বিলুপ্ত হয়ে যায়, আপনাদের অস্তিত্বে টান পড়বে কিনা বলেন? অতএব আজকে আমি কিন্তু আপনাদের জন্য ভোট চাইতে আসিনি। আমি আগেই বলেছি, চলে গেলে দুটো গাল দেবেন, দেন, কিন্তু আমি চাই আপনারা প্রাইমারি শিক্ষক যারা আছেন, এক একজনে সমিতি নিয়ে দৌড়ান, এক একজনে ভবন নিয়ে দৌড়ান, বাউন্ডারি নিয়ে দৌড়ান, এগুলোর জন্য তো আমি আছি, আমার সরকার আছে, দেখবে। কিন্তু আমি এবং আমার সরকার চাই যে এই যে স্বাধীনতার পরে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছে, সেই ধস থেকে আপনারা এই শিক্ষা ব্যবস্থাটাকে বের করে নিয়ে আসুন। এটাই তো মূল শেকড়, তাই না? প্রাইমারিতেই তো মূল জিনিসটা শিখে আসবে, এটাই তো ফাউন্ডেশন। যেমন প্রাইমারিতে ছেলেরা কি শিখবে? আমার সহধর্মিনী তার প্রাথমিক কিছু কথা বলেছে, বলে নাই? আমার ইউনূস সাহেব কিছু কথা বলেছেন। অতএব এই প্রাইমারি শিক্ষাটাকে আমরা যদি সুন্দরভাবে গুছিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা সরকারি প্রাইমারি, অনেক কম বেতনে পড়াশোনা করা যায়, বেতন লাগে না, ফ্রি প্রাইমারি বলি আমরা। তাহলে কোনো সন্তানের বাবা চিন্তা করবে না যে আমার ছেলেকে কিন্ডারগার্টেনে দেই, টাকা খরচ করে প্লে গ্রুপে দেই, ওই যে কি শহীদ ক্যাডেট, শাহিন ক্যাডেট, আরো অন্যান্য কিছু আছে না, এগুলোই দেই, মাদ্রাসা দেই। সবাই চিন্তা করবে সরকারি প্রাইমারি, এখানে যেমনি বাংলা পড়ানো হবে, তেমনি আরবি পড়ানো হবে, তেমনি ইংরেজি পড়ানো হবে। আপনারা যারা শিক্ষক আছেন তারা নিজেরা আগে পড়বেন, নিজেরা আগে পড়বেন, এবং তার পরের দিন ক্লাসে যা পড়াবেন তা যেন আগ্রহের সাথে ছাত্রছাত্রীরা পড়েন এবং গ্রহণ করেন। আপনারা প্রতি মাসে একবার করে অভিভাবক সমাবেশ করবেন, প্রত্যেকটা অভিভাবককে বলবেন যে বাসায় আপনার ছেলেটা, আপনার মেয়েটা কি করে, কতক্ষণ পড়াশোনা করে, ঠিক মতো পড়ে কিনা, আপনি ঠিক মতো দেখেন কিনা। যখনই আপনি এই খোঁজ খবরটা আপনার অভিভাবকদের কাছে নেবেন, প্রতি মাসে যখন অভিভাবকও আপনার কাছে এসে কথা বলতে বাধ্য হবে, তার রিপোর্ট দিতে বাধ্য হবে, তখন কিন্তু ওই ছাত্র ছাত্রী, তারা তো বাচ্চা, ক্লাস 1 থেকে ক্লাস 5, তারা কিন্তু তখন পড়াশোনা করতে বাধ্য হবে। মনে রাখতে হবে, এটাই কিন্তু বাচ্চাদের প্রথম ফাউন্ডেশন। আপনাদের মনে রাখতে হবে, জাতি আপনাদের কাছে অনেক প্রত্যাশা করে। আমাদের সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ইউনিয়নে বা একই ইউনিয়ন বড় থাকলে দূর দূরান্তে প্রাথমিক, সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে সরকার প্রাথমিক বিদ্যালয় নতুন করে প্রতিষ্ঠা করবে, যে কয়টা দরকার। কিন্তু প্রতিষ্ঠার যদি ফসলটা আমরা এই এলাকার মানুষ ঘরে তুলতে না পারি, তাহলে কিছু লোকের বেতন দেবার জন্য এই প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্পূর্ণ সরকারের নীতি বা দেশের স্বার্থ সম্পূর্ণভাবেই ভুলণ্ঠিত হবে নাকি? হবে কিনা বলেন? হবে কিনা? আমি মনে করি সময় এসছে আপনাদের ঘুরে দাঁড়াবার। যেমন আমাদের সরকার ঘুরে দাঁড়িয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যেদিন শপথ নিলেন, শপথ নিয়ে তিনি যখন যাবেন
তার নিজ বাসভবনে, তখনই এসএসএফ কে বলে দিয়েছেন কোনো সিগন্যাল বন্ধ হবে না, সিগন্যাল পড়বে আমি সিগন্যালে বসে থাকব, আবার সিগন্যাল চালু হবে আমি যাব। উনি শপথ নিয়েই ব্যতিক্রম শুরু করেছেন। আজকে ঢাকা শহরে যাবেন, দেখবেন ঢাকা শহরের অনেক সিগন্যাল স্বয়ংক্রিয় হয়ে গেছে। লাল বাতি জ্বললে আমরা মন্ত্রীরাও লাল বাতি আমরা ভঙ্গ করে যাই না, দাঁড়িয়ে থাকি, এবং যেই যাবে তার নামেই পরের দিন মামলা হবে, কারণ প্রত্যেকটা সিগন্যালে অটো ক্যামেরা দেয়া আছে। এই যে পরিবর্তন শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী দুপুরবেলা 100 টাকা খান, সখীপুরে 100 টাকায় খাওয়া পাওয়া যাবে? 100 টাকায় সখীপুরেও খাওয়া পাওয়া যাবে না। আমরা সকলে 100 টাকার খাবার খাই দুপুরবেলা। মাননীয় প্রধানমন্ত্রী সকাল 9:45 অফিসে আসেন, কোনোদিন শুনেছেন? শুনেননি? আমরা মন্ত্রীরা প্রত্যেক দিন 9:45 অফিসে যাই। অনেক সখীপুরের লোকজন আমার দপ্তরে যান 8:30 যান, দেখেন যে আমি কোনোদিন 8:30, কোনোদিন 9:45 মধ্যে আমি গিয়ে হাজির। ওনারা জেনেই যান যে উনি তো 9টার আগেই আসেন। অর্থাৎ পরিবর্তনটা শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। আরো অনেক 5 বছরে উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমস্ত ব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসতে চান। আমি বলবো না 5 বছরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে উনি পরিণত করবেন। উনি যদি আরো কিছু সময় পান, উনি সত্যিকারেই একটা উন্নত রাষ্ট্রে নিয়ে যাবেন। আর সেজন্য আপনাদের ভূমিকা অনেক দরকার। আমি চাই যে সখীপুরের প্রাইমারি থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী কৃতিত্বের সাথে পাশ করুক। শুধু কৃতিত্ব পাশে না, জ্ঞান অর্জন করুক কৃতিত্বের সাথে, যাতে করে হাই স্কুলে তারা ভর্তি হয়, যাতে করে তারা এসএসসিতে ভালো রেজাল্ট করে, নকল ছাড়া। আর নকল হবে না, ওই দিন শেষ। যাতে করে ইন্টারভিউ দিয়ে তারা কৃতিত্বের সাথে কলেজে ভর্তি হতে পারেন, ইউনিভার্সিটিতে। অথবা আমরা শিক্ষা ব্যবস্থায় নতুন কিছু ইনভেন্ট করবার চেষ্টা করছি, যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বেকার তৈরি না করে যারা অনেক মেধাবী তারা বিশ্ববিদ্যালয়ে যাবে, যারা কম মেধাবী তারা টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ে বিভিন্ন জায়গায় তারা চাকরি করবে। একজন বেকার যাতে বাংলাদেশে না থাকে সেই চেষ্টা করবে। কাজেই আমি চাই যে সখীপুরের প্রি প্রাইমারিগুলো ওই কিন্ডারগার্টেনের চেয়ে, ওই ইংলিশ স্কুলের প্লে গ্রুপের চেয়ে, ওই ইবতেদায়ী মাদ্রাসার চেয়ে প্রি প্রাইমারিগুলো ভালো করুক। আর সেজন্যে সবার আগে আপনাদের ভূমিকা দরকার। আমি আজকে লেকচার দিয়ে গেলাম, চলে গেলাম, আপনারা বললেন মন্ত্রী হয়েছে তো লেকচার তো এটুকু দিতেই হয়, তাই দিয়ে গেছে। ও আমাদের শোনা দরকার, আমরা শুনলাম। তাহলে কি হবে? এই যে আমি ঢাকা থেকে সরকারি কর্মসূচিতে এসছি, এসে এই যে আপনাদের কাছে এতটা সময় দিলাম, আপনারাও আজকে স্কুল খোলা, আপনারাও আজকে স্কুল এখানে এলেন, কথা শুনলেন, এত কষ্ট করলেন, সব কিছু ব্যর্থ হয়ে যাবে, সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আসুন না আমরা সকলে মিলে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষার একটা বড় জায়গা হিসেবে গড়ে তুলি। যেন এমন পড়াশোনা হয় যে কোনো বাবা মা চিন্তা না করে
আমি এদেরকে কিন্টার গার্ডেনে টাকা দিয়ে দেব। কিন্টার গার্ডেনে পড়তে কিন্তু টাকা লাগে, প্রাইমারি স্কুলে টাকা লাগে না, সত্য কিনা? আমি কেন ইবতেদাইতে দেব, কেন মাদ্রাসায় দেব? আমার ফ্রি প্রাইমারি সরকার দিয়েছে, আমি আমার ফ্রি প্রাইমারিতে দেব, কারণ সেখানে ভালো লেখাপড়া হয়। যেমনি বাংলা পড়াবেন, তেমনি আরবি পড়াবেন, তেমনি ইংরেজি পড়াবেন। আপনি বলবেন মনে মনে যে আমি তো ঘষা মাজা ছিলাম, কোন রকম এসএসসি এইচএসসিতে পাশ করে মামা খালুকে ধরে চাকরি নিয়েছি, আমি তো অতটা ভালো পড়াতে পারি না। আপনার ধারণাটা ভুল।